মেম সাহেব যখন বাপের বাড়ি চলে যায় তখন কুমার সাহেব একদম কুঁড়ে হয়ে যান। না কাগজ নিয়ে আসেন, না দুধ নিয়ে আসেন। এখন কে এলো? আরে ফ্রেডি, সকাল সকাল এইখানে কি ব্যাপার? আরে কিরকম টেনশনে মনে হচ্ছে? আপনি ভীষণ লাকি স্যার। তো এটাই তোমার টেনশন? খুব ভালো হয়েছে আপনি বিয়ে করেননি, বরং আমি এটা বলবো যে কোনো লোকেরই বিয়ে করা উচিত নয়। ও, দিল্লির লাড্ডু খেয়ে পস্তাচ্ছ এখন? বউয়ের সঙ্গে ঝগড়া করে এখানে এসে উঠেছো? হ্যাঁ, ঝগড়া করে এসেছি? আরে স্যার, আমার বাড়িতে শুধু একজনই কথা বলে। কি হয়েছেটা কি এক্স্যাক্টলি? কেমন বলুন তো, আমার এই বডি একদম ফিট দেখে মনে হয় কিনা? হ্যাঁ, একদম ফিট তুমি। কিন্তু আমার বউ আমাকে সবসময় ফ্যাট বলে ডাকে। ও, কিন্তু ফিট আর ফ্যাটের মধ্যে কোনো পার্থক্য আছে কি নেই? অবশ্যই। কিন্তু এটা কে তাকে বোঝাতে যাবে? কালকে রাতে আমি খাটে গিয়ে শুতে গেলাম, খাটটা না হয় ভেঙে গেল। ভেঙে গেল? হ্যাঁ, তাতে আমার কি দোষ? খাটটাই তো পুরনো ছিল। অমনি বলে কি না, তোমার ওজন খুব বেড়ে গেছে, তুমি এক্সারসাইজ করো না। তুমি এক্সারসাইজ করা ছেড়ে দিয়েছো? সময় কোথা থেকে বের করবো বলুন তো? দিনের বেলা সিআইডির ডিউটি আর রাত্রে বউয়ের ডিউটি। এত কিছুর মধ্যে আমি জিমটা কখন যাবো বলুন তো? আমি ওকে বলেছিলাম যে সন্ধ্যাবেলা তুমি একা একা গিয়ে বাজারটা সেরে এসো, যাতে আমি একটু জিমে যাওয়ার সময় পাই। কিন্তু না, খোঁচে গেল আমার উপর। বলে কি না, আগে তো আমার জন্য তোমার অনেক সময় ছিল, আমার চারপাশে মৌমাছির মতো ঘুরে ঘুরে বেড়াতে। কিন্তু এখন তুমি 1 ঘন্টাও আমাকে সময় দাও না। আমি যে কি করি স্যার? এ তো সত্যিই খুব খারাপ হয়েছে। কিছু একটা করতে হবে। এক কাজ করি, আমি তোমার মিসেসকে ফোন করে কথা বলি ওর সঙ্গে। আরে না না, কি হলো? মারবেন দেখছি। কেন? সে যদি আবার জানতে পারে যে আমি কমপ্লেন নিয়ে আপনার কাছে এসেছি, তাহলে আমার বাপের বাড়ি চলে যাবে, বাড়ির চাবি আঁচলে বেঁধে, আর তারপর আমাকে আপনার বাড়িতেই থাকতে হবে। ও, তার মানে মামলা খুব সিরিয়াস, রিস্ক নেওয়া যাবে না। কি করা যায়? শুধুমাত্র আফসোস করা ছাড়া আমি তো আর কিছুই করতে পারবো না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি? তোমার মিসেস ভাবে তুমি ফিট নও, তাই তো? তো তুমি ফিট হয়ে যাও। কি করে? এক্সারসাইজ করে। এমন এক্সারসাইজ বলবো না যা তুমি অফিসে বসে বসে করতে পারো। তবে হ্যাঁ, যখন ফাঁকা পাবে তখনই করবে। হ্যাঁ, না হলে এসিপি স্যার যদি জানতে পারেন না, তো তোমাকে চাকরি থেকেই তাড়িয়ে দেবে, আরে তাই না? 1 মিনিট। হ্যাঁ, হ্যালো, কি? কোথায়? হ্যাঁ পঙ্কজ, এই লোকটার কথা ভাবছিলাম স্যার, যে কাঁচিটা দিয়ে নিজে চুল কেটেছে আর সেটা দিয়েই মারা গেল। এবার তো আমার চুল কাটাতে ভীষণ ভয় লাগবে। স্যার আরো একটা ব্যাপার, ওনার এই গলার এখানে পাউডারের মতন কি লেগে রয়েছে? হ্যাঁ শম্ভু বাবু, বলুন কি হয়েছিল এখানে? কি দেখেছেন আপনি? স্যার প্রতিদিন আর মর্নিং ওয়াক করতে যেতেন, আর ফিরে এসে সবসময় দরজার সামনে দিয়ে যাওয়া কাগজটা কুড়িয়ে নিতেন। আজ সকালে যখন কাজে আমি আসি তখন আমি দেখি কাগজটা সেই দরজার সামনেই রয়েছে। তখন আমি ভাবলাম সাহেব হয়তো শুয়ে আছেন। তখন আমি ওনার জন্য চা তৈরি করে ওনার রুমের ভেতরে গেলাম। তখন আমি দেখলাম খুব আশ্চর্য ব্যাপার, তাই না?
যে কাঁচি দিয়ে কুমার বাবুর চুল কাটা হয়েছে সেই কাঁচি নাপিত ওনার বুকে গেঁথে দিয়েছে। এমন কি ঘটেছিল এদের দুজনের মধ্যে যে নাপিত কুমার বাবুকে এইভাবে মেরেছে? স্যার মনে হচ্ছে নাপিত রাগের বশে ওকে খুন করেছে, নাহলে এত সব সূত্র রেখে যাবে কেন? হ্যাঁ, কিন্তু রজত কেন কেন? শম্ভুবাবু, একটা কথা বলুন, আপনার এই কুমার সাহেব কি কাজ করতেন? হ্যাঁ, ওই ছোট ছোট যারা সব ব্যবসাদার আছে না, তাদেরকে উনি ধার দিতেন। আচ্ছা, ধার দিতেন। আচ্ছা, আপনি কত বছর ধরে এখানে কাজ করছেন? ও যখন স্কুলে যেত। এনার পরিবারের বাকিরা সবাই কোথায়? মেম সাহেব তো তার সন্তানদের নিয়ে নিজের বাপের বাড়িতে গেছেন দিল্লিতে। আমি ওনাকে ফোন করে দিয়েছি। একটা কথা বলো, এই কুমার বাবু তার নিজের চুল বাড়িতেই কাটাতেন তো? না না স্যার, আগে কোনোদিন এমন হয়নি। উনি সবসময় সেলুনে গিয়েই তো চুল কাটাতেন। তার মানে প্রথমবার উনি বাড়িতে চুল কাটালেন, তাও এত রাতে? হ্যাঁ সাহেব। পেট্রিক, এই বাড়ির প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে দেখো, প্রত্যেকটা প্রমাণ তুলে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। রজত, কুমার বাবুর নাপিতের খোঁজ নাও আর তুলে নিয়ে এসো ওকে। কুমার বাবুর নাপিতকে ডেকেছো? হ্যাঁ স্যার, ওর নাম সুন্দর আর ও গত 4 বছর ধরে কুমারবাবু চুল কাটতেন। এই যে স্যার। সুন্দর, এই কুমার বাবু তোমার কাছেই চুল কাটাতে আসতো? হ্যাঁ স্যার, 4 বছর আগে যখন আমি দোকানটা নতুন খুলেছিলাম তখন থেকেই কুমারবাবু আমার দোকানে এসেই চুল কাটেন। আর প্রায় প্রত্যেক মাসেরই 5 তারিখে আমার দোকানে উনি চলে আসতেন। আচ্ছা, কুমারবাবুর যখন খুন হয় তখন তুমি কোথায় ছিলে? স্যার, আমি আমার বন্ধুদের সঙ্গে 10 থেকে 12:30টার শোতে গুড মুভি হলে সিনেমা দেখতে গেছিলাম। আপনারা চাইলে আমার বন্ধুদেরকেও জিজ্ঞেস করতে পারেন। সেটা দরকার পড়বে না। পুরবি, গুড মুভি হলের সব সিসিটিভি ফুটেজ চেক করো যে সুন্দর ঠিক বলছে নাকি সিনেমার মাঝে ওর কাজটা সেরে আসেনি তো। পঙ্কজ, যতক্ষণ না ফুটেজ চেক করা হচ্ছে চা কফি খাওয়াও এনাকে। হ্যাঁ, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে লোকটা, আমি বলতে চাইছি কুমার বাবু, প্রতি মাসের 5 তারিখ যে চুল কাটায়, সে ওই রাতেই, মৃত্যুর রাতে রাত্রি 11টায় চুল কাটালো। কিসের দরকার ছিল? স্যার, হ্যাঁ, স্যার এক্ষুনি জানতে পারলাম যে বান্দাতে একটা লোককে খুন করা হয়েছে আর ওকে কুমারের মতনই মারা হয়েছে। ও লাশটাকে ফরেন্সিকরা নিয়ে আসছে স্যার। দুটো খুন একভাবে? দুটো খুনের মধ্যে কোনো সম্পর্ক নেই তো? অভিজিৎ, এখন তো সালুকেই বলবে কি সম্পর্ক আছে এই দুটো খুনের মধ্যে। হ্যাঁ সালুকে, ওই সেলুন কিলারের ব্যাপারে কি জানতে পেরেছো? বস, খুনি খুবই পেশাদার হেয়ার স্টাইলিস্ট। ওর হাতে জাদু আছে ভালো চুল কাটার। ডক্টর শালুকে, ক্রাইম সিনে যে সমস্ত জিনিস পাওয়া গেছিল, কাপড়, কাঁচি, চুল, তার থেকে কিছু জানা গেল? তেমন কিছু নয় রজত। খুনি এত বেশি সচেতন যে একটুও কোথাও, এক ফোঁটাও কোথাও আঙুলের ছাপ রেখে যায়নি, কোথাও না। এমনকি ওর কাঁচিতেও কোনো আঙুলের ছাপ দেখা যায়নি। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে বস, যেটা জানতে পেরেছি। সেটা কি? বস মনে আছে, এই দুজনের গলার উপরই পাউডার পেয়েছিলাম। ডক্টর সারুখে, চুল কাটার পরে তো হেয়ার ড্রেসার গলায় ঘাড়ে পাউডার দেয়। হ্যাঁ, কিন্তু এটা একটা লাইট গ্রে কালারের পাউডার। আর ইনফ্যাক্ট তো বস, এটা তো কোনো পাউডারই নয়। সালুকে, ওটা পাউডার নয় তো ওটা কি? স্যার, ওটা ছাই, তাও মানুষের লাশ পোড়া ছাই। কি ছাই? মানুষের লাশ পোড়া ছাই? হ্যাঁ বস, আর দুজন আলাদা আলাদা পুরুষের ছাই। আর ওই ছাই টেস্ট করে জানা গেছে যে ওই ছাই যাদের, তারা পরস্পর রিলেটিভ। দুজন পুরুষ মানুষ ছিল, মানে সম্পর্কে ওরা দুজন হয়তো ভাই ভাই ছিল বা বাবা ছেলে। ভাইয়ে ভাইয়ে না হলে বাবা ছেলে। তার মানে এই খুনি যে কাঁচি দিয়ে চুল কাটে সেই কাঁচি দিয়ে খুন করে তাদেরকে, আর তারপরে ওদের গলায় লাশ পোড়ার ছাই মাখিয়ে দেয়। খুব আশ্চর্য ব্যাপার এটা। হ্যালো, কি কোথায় হয়েছে? ওর হাতে বন্দুক ছিল, কাঁচি ছিল। আপনি ওখানেই থাকুন, আমরা এক্ষুনি আসছি।
কি হলো স্যার? এরকম আর একটা লাশ পাওয়া গেল নাকি? এখনো পর্যন্ত তো না স্যার। হ্যাঁ একটা মহিলার ফোন ছিল, কোনো লোক পার্কিং লট থেকে ওর হাজবেন্ডকে অপহরণ করেছে, তার হাতে কাঁচি ছিল। ওখানে কিডন্যাপারের হাতে কাঁচি ছিল? কাঁচি? তাহলে রজত, খুনি এখানে সেই খুনি। এই কাঁচিওয়ালাই আমাদের সেই খুনি। এই সেই হেয়ার স্টাইলিস্ট, সেলুন কিলার। আপনি সিআইডি ব্যুরোতে ফোন করেছিলেন নাকি? হ্যাঁ স্যার, আমি ফোন করেছিলাম। স্যার, ওরা আমার স্বামীকে নিয়ে গেছে, নিয়ে চলে গেছে স্যার। আমার স্বামীকে বাঁচান স্যার, বাঁচান স্যার আমার স্বামীকে। এক মিনিট। আগে শান্ত হন আপনি, আর ঠিক করে বলুন হয়েছেটা কি? কে নিয়ে গেছে আপনার স্বামীকে? আমি জানি না স্যার, আমি ওদেরকে প্রথমবার দেখেছি। লোকটার মুখে রুমাল বাঁধা ছিল। আমার স্বামী গাড়ি থেকে নামা মাত্রই জানি না কোথা থেকে ও সামনে চলে এলো, আর আমার স্বামীর মুখে রুমাল চাপা দিয়ে ওকে অজ্ঞান করে দিল। আমি ওকে বাঁচানোর চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু ওই লোকটার হাতে কাঁচি ছিল। এই দেখুন স্যার, ও আমাকেও আক্রমণ করেছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, আর ও আমার স্বামীকে অজ্ঞান অবস্থায় গাড়িতে তুলে নিয়ে চলে গেছে স্যার। স্যার, আমার স্বামীকে বাঁচান স্যার, আমার স্বামীকে বাঁচান। এক মিনিট। নিজেকে সামলান। স্যার, এখানে একটা রুমাল পড়ে আছে। ম্যাম, এই কাপড়টাই কি ইউজ করা হয়েছিল আপনার স্বামীকে অজ্ঞান করানোর জন্য? হ্যাঁ স্যার, এটা সেই রুমালটাই। স্যার, ক্লোরোফর্ম ইউজ করা হয়েছে। মনে হচ্ছে সেলুন কিলার একেবারে তৈরি হয়ে এসেছিল এখানে। সেলুন কিলার? এই সেলুন কিলার কে? এর মানে হলো ও আমার স্বামীকেও মেরে ফেলবে। দেখুন প্লিজ, আপনি চিন্তা করবেন না। আপনার স্বামীকে কোনো ক্ষতি করার আগেই আমরা ওকে খুঁজে বের করব। দেখুন ম্যাডাম, আপনি এটা বলুন যে যখন ওই লোকটা আপনার স্বামীকে গাড়িতে করে নিয়ে গেল, তখন কি আপনি গাড়ির নাম্বারটা দেখেছিলেন? মনে আছে আপনার? না স্যার, গাড়ির নাম্বার প্লেটটা কালো রং করা ছিল, কিন্তু গাড়ির পেছন দিকের কাঁচে একটা স্টিকার লাগানো ছিল যেখানে Q1 লেখা ছিল। Q1? ওই স্টিকারটায় কি কোনো মিউজিক্যাল সাইন ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শ্রেয়া, তুমি কি Q1 এর ব্যাপারে কিছু জানো? হ্যাঁ স্যার, কিউআর একটা দোকান যেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। ও, গাড়ির নাম্বার প্লেটটা কালো করে দিয়েই ভেবেছে যে ও বেঁচে যাবে। গর্ধব কোথাকার। Q1 মিউজিক। ঠিক আছে, আচ্ছা, বলুন স্যার, আমি আপনাকে কি ধরনের মিউজিক সিস্টেম দেখাবো? আমার কাছে এমনিতে সব ধরনের বড় কোম্পানিরই আছে, যেরকম আপনি চান সেরকমই দেখাতে পারি। ওসব ছাড়ুন স্যার, এটা বলুন প্রথমে যে আপনাদের কিসের গাড়ি? এটা সিআইডির গাড়ি। সরি স্যার, আগে বলবেন তো। আরে আপনি চটপট আপনাদের রেকর্ডটা চেক করে দেখুন যে লেসকট গাড়িতে কোনো মিউজিক সিস্টেম লাগিয়েছিলেন আপনি। আমি দেখছি স্যার। আগে হ্যাঁ স্যার, এই ধরনের 4টে গাড়িতে আমি অডিও সিস্টেম ফিট করেছি। সিস্টেম নিয়ে তো কোনো কথা হবে না স্যার, মার্ভেলাস। এই সিস্টেমের যতই তারিফ করুন স্যার, খুবই কম আরে ওই হয়ে যাবে। 4টে গাড়ির নাম্বারটা আমাদের চটপট দিন। হ্যাঁ, নাম্বারটা দিন। নিখিল, চটপট খোঁজ নাও গাড়িগুলো কাদের নামে রেজিস্টার আর অ্যাড্রেসটা কি আছে। খুনি এদের মধ্যে কি হবে? স্যার, স্যার সব জায়গায় খুঁজেছি, কিন্তু এই যে এই জায়গাটা দেখা হয়নি। হ্যাঁ নিখিল, আগের 3টে জায়গায় তো কোনো প্রমাণই পেলাম না। দেখি এখানে কিছু পাই কিনা। আরে তালা লাগানো তো এখানে। কি হয়েছে স্যার? আমরা সিআইডি থেকে আসছি। আমরা মিস্টার সোমকের সঙ্গে দেখা করব। ওনার নামে একটা গাড়ি রেজিস্টার আছে XY35 MT645। বাড়িতে নেই নাকি উনি? স্যার, আমি শুনেছি স্যার
উনি 2 মাস আগেই মারা গেছেন। কি সোমক 2 মাস আগে মারা গেছে? আগে হ্যাঁ স্যার। তো আপনি কে? স্যার আমার নাম সানি। স্যার আমি এই পাশের বাড়িটাতেই থাকি। স্যার আমি শুনেছিলাম যে বাপ ছেলে দুজনেই আত্মহত্যা করেছে। বেচারা দুজনেই এই বাড়িতে পুড়ে মারা গেছিল। এসব হয়েছিল কি করে? আপনারা বাঁচাবার চেষ্টা করেননি? আসলে সবটা মাঝরাতে হয়েছে না, তাই কেউ কিছু জানতেও পারেনি। হ্যাঁ, স্যার। আমিও কোনো আওয়াজ শুনিনি। আপনি স্যার আমার নাম কান্তা, আমি পাশের বাড়িতেই থাকি। আচ্ছা, এই সোমকের যে গাড়িটা সেটা কোথায়? গাড়ি? কি সম্মুখের কাছে গাড়ি ছিল? স্যার আমরা তো কোনোদিন দেখিনি। আর সম্মুখ তো হাঁটতেই পারতো না স্যার, তাহলে গাড়ি কি করে চালাতো? সোমক হাঁটতে পারতো না? না স্যার। মধুসূদনকে যে গাড়ি নিয়ে কিডন্যাপ করা হয়েছে সেটা তো সোমকের নামেই রেজিস্টার্ড আছে। আবার সোমক হাঁটতে পারতো না। এটা কিরকম রহস্য সেটা বুঝতে গেলে দরজাটা খুলতে হবে আমাদের। দুটো মানুষ আগুনে পুড়ে আত্মহত্যা করলো। যতক্ষণ না দুজনে পুড়ে পুরোপুরি ছাই হয়ে গেল, এখানে প্রতিবেশীরা কেউ কিছু জানতেই পারলো না। হাহ, কি অদ্ভুত ব্যাপার। মানে স্যার আপনি সন্দেহ করছেন সোমক আর ওর বাবা আত্মহত্যা করেনি? ওদের দুজনকে কেউ পুড়িয়ে মেরেছে আর ওদের মৃত্যুর কেউ প্রতিশোধ নিচ্ছে? হ্যাঁ, আর সেই লোকটা সোমকেরই কোনো প্রিয় বন্ধু বান্ধব হবে হয়তো, অথবা ওর বাবার কোনো নিকট আত্মীয় হবে। কিন্তু একটা কথা আছে। সেটা কি স্যার? ডক্টর সালুখে আমাদের বলেছিল যে ডক্টর কুমারের গলায় যে ছাইটা পাওয়া গিয়েছিল সেটা দুজন আলাদা আলাদা লোকের যারা আত্মীয় ছিল। তাহলে হতে পারে ওরা দুজন বাবা ছেলে ছিল। স্যার তার মানে এই ছাইটা সোমক আর ওর বাবার তাহলে? হ্যাঁ, সন্দেহ তো তাই হচ্ছে, তবে সেটা কনফার্ম করা খুব দরকার। একটা কাজ করো, ডিএনএ টেস্টের জন্য ওদের চুলের নমুনা নাও, আর বাথরুম থেকে টুথব্রাশগুলো, আর রুমটাও ভালো করে সার্চ করো, দেখো কিছু পাও কিনা। স্যার স্যার এই এনভেলপটা পেলাম ওখান থেকে। এ তো লোনের অ্যাপ্লিকেশন, গোল্ডেন ফিনান্স লোন অ্যাপ্লিকেশন ফর্ম। গোল্ডেন ফিনান্স তো প্রাইভেট ফিনান্স কোম্পানি, কোনো ব্যাংক তো নয়। আর এই ফিনান্স কোম্পানির লোন অ্যাকনলেজমেন্ট লেটারটা 2 মাস আগের। সোমকের মৃত্যুর 2 মাস আগের এটা। হ্যাঁ সারিকা, কি জানতে পেরেছো? স্যার সমুখের বাড়ি থেকে যে টুথব্রাশ আর চুলের স্যাম্পল আপনারা পাঠিয়েছিলেন তার ডিএনএ টেস্টের রিপোর্ট এসে গেছে। ফলাফল পারফেক্ট ম্যাচ। দুটো লাশের গলা থেকে পাওয়া মৃতদেহের ছাই সমক আর ওর বাবারই ছিল। ও, তাহলে আমার ধারণা ঠিক। কেউ তো আছে, কেউ তো একজন আছে যে সমক আর তার বাবার খুনের প্রতিশোধ নিতে চাইছে। কিন্তু স্যার এটা বুঝতে পারছি না যে মিস্টার পার্থ আর মিস্টার কুমারকে মারার আগে খুনি ওদের চুল কেন কাটলো, একটা ক্রাইম সিনকে সেলুনের রূপ কেন দিতে চাইছে। রজত, সবার আগে আমাদের এটা খোঁজ নিতে হবে যে কে কাছের লোক আছে যে সমক আর সমকের বাবার খুনের বদলা নিতে চায়, আর এই দুজন কেন আত্মহত্যা করলো। স্যার এরকমও তো হতে পারে যে কেউ এই দুজনকে খুন করেছে আর আত্মহত্যার রূপ দিতে চাইছে। আর স্যার মিস্টার পার্থ আর মিস্টার কুমারকে খুনি ওদের বাড়িতেই মেরেছে, কিন্তু মিস্টার মধুসূদনকে ও অপহরণ করে জেনে শুনে। হতে পারে ওই মধুসূদনকে কোনো বিশেষ জায়গায় নিয়ে গিয়ে মারতে চেয়েছিল। হ্যাঁ দয়া। আচ্ছা, গোল্ডেন ফাইন্যান্স কোম্পানি, ওকে ঠিক আছে। সমুখ মারা যাওয়ার আগে এই ফাইন্যান্স কোম্পানি থেকে লোন নিতে চেয়েছিল, গোল্ডেন ফাইন্যান্স কোম্পানি থেকে।
হ্যালো স্যার, ওয়েলকাম টু গোল্ডেন ফাইন্যান্স। বলুন আমি কিভাবে সাহায্য করতে পারি? দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি আর আপনাদের কোম্পানির মালিকা রঘুবীর বাবুর সঙ্গে কথা বলতে চাই। সিআইডি থেকে কি হয়েছে স্যার? আমরা ওনার কাছ থেকে কিছু জানতে চাই। কোথায় আছেন উনি? স্যার রঘুবীর স্যার তো নেই, আর আজকে উনি অফিসেও আসবেন না। কেন উনি আসবেন না কেন? স্যার ওনার পার্টনার মিস্টার পার্থর খুন হয়েছে, তাই আজ ওনার শোক সভা চলছে, তো স্যার ওখানেই গেছেন। পার্থ? ওই পার্থ নয় তো যে কিনা বান্দ্রাতে খুন হয়েছে? হ্যাঁ স্যার উনি। আচ্ছা, কি পার্থ আর রঘুবীর এই কোম্পানিতে পার্টনার ছিল? অনেকদিন ধরে ওনারা দুজন একসাথে কাজ করছিলেন, আর বেশিরভাগ সিদ্ধান্ত মিস্টার পার্থই নিতেন এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার। খোঁজ নিতে হবে এই সোমক পার্থকে কিভাবে চিনতো, আর পার্থকে ও কেনই বা মারলো। আমাকে একা রেখে তুমি চলে গেলে, তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো একবারও ভাবলে না। আমি কার জন্য বাঁচবো আর? Excuse me, রঘুবীর, ওই যে উঠে বসে আছেন। মিস্টার রঘুবীর, আগে স্যার, আগে স্যার, আমি রঘুবীর। মাফ করবেন, এই সময় ডিস্টার্ব করছি আপনাদের। আমরা সিআইডি থেকে আসছি। ওকে স্যার। মিস্টার পার্থ আপনার বিজনেস পার্টনার ছিল। আগে হ্যাঁ স্যার, 20 বছর আগে একটা কোম্পানি আমরা শুরু করি, যেটা 10 বছর ধরে লসে চলছিল। পার্থ যদি ওখানে জয়েন না করতো, কোম্পানি একদম ডুবে যেত। আমি রাস্তায় গিয়ে দাঁড়াতাম। খুবই ভালো ছেলে ছিল স্যার। আচ্ছা, আপনি কি কখনো কোনো মিস্টার কুমার বা মধুসূদন বলে কারোর নাম শুনেছেন? না স্যার, আমি এই দুজনকে একদম চিনি না। পার্থর মুখেও তো এদের নাম কোনোদিন শুনিনি। কিন্তু ব্যাপারটা কি স্যার? মিস্টার কুমারকেও ঠিক সেইভাবেই খুন করা হয়েছে যেভাবে মিস্টার পার্থকে করা হয়েছিল। আর আমাদের সন্দেহ এটাই যে মধুসূদনকেও ওই খুনেই তুলে নিয়ে গেছিল। যাই হোক, আপনি এটা বলুন যে আপনি কাউকে সন্দেহ করেন? না স্যার, আমার কারোর প্রতি সন্দেহ নেই। পার্থ খুবই প্রফেশনাল ছিল। নিজের বাড়ি আর কাজ ছাড়া কিছু বুঝতো না। ও কোনো খারাপ কাজ তো করতোই না, এমনকি কোনো খারাপ অভ্যাসও ছিল না। মিস্টার পার্থ কি কখনো সোমক বলে কোনো লোকের নাম বলেছিল আপনাকে? সোমক? হ্যাঁ। সোমক নামের একটি ছেলে আমাদের কোম্পানিতে একটা লোনের জন্য অ্যাপিল করেছিল, 25 লাখ টাকার। কিন্তু পার্থ সেটা রিজেক্ট করে দেয়। ও, তো উনি কেন এটা করেছিলেন সেটা কিছু জানেন? না স্যার, কিন্তু একটা ঘটনা অবশ্যই ছিল। পার্থর যদি মনে হতো কোনো লোক আমাদের টাকাটা শোধ করতে পারবে না, তাহলে ও তাদের অ্যাপিল মঞ্জুর করতো না। আর বেশিরভাগ ক্ষেত্রে ওর সিদ্ধান্তই ঠিক হতো স্যার। সেই জন্যই আমাদের কোম্পানি লাভের মুখ দেখেছিল। থ্যাংক ইউ রঘুবীর, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। মনে হয় এই সোমক মিস্টার কুমার আর মধুসূদন দুজনের কাছেই লোনের আর্জি করেছিল। কিন্তু স্যার ওনার তো কোনো ফাইন্যান্স কোম্পানি ছিলই না। হ্যাঁ, কিন্তু কখনো কখনো বিজনেসম্যানরা চড়া সুদে টাকা ধার দিয়েও থাকে। একটা কাজ করো, মিস্টার কুমার আর মধুসূদন এদের দুজনের ফ্যামিলির লোকদের আর ওদের কোম্পানিতে কাজ করে যারা, তাদের সবাইকে ব্যুরোতে ডাকো। স্যার ইনি কুমার বাবুর স্ত্রী আর ইনি মধুসূদন বাবুর স্ত্রী। আর স্যার এরা দুজন মধুসূদনের কোম্পানিতে কাজ করে। স্যার আমার স্বামীর সম্পর্কে কিছু জানতে পারলেন? ও ও ভালো আছে তো স্যার? দেখুন, আপনি একেবারে চিন্তা করবেন না। আপনার স্বামীকে আমরা খুব নিরাপদেই ফিরিয়ে নিয়ে আসবো। আমরা পুরো চেষ্টা করছি। আচ্ছা, মিস্টার কুমার ছোটখাটো বিজনেসে ইনভেস্ট করতেন, তাই না? আর মিস্টার পার্থর কোম্পানি লোকেদের বিজনেস করার জন্য ধার দিত। তাহলে কি মধুসূদন বাবু এরকমই ব্যবসায়ীদের টাকা ধার দিত, লোন দিত? আগে হ্যাঁ স্যার, এমনিতে আমাদের স্যার টেক্সটাইলের বিজনেস, কিন্তু আমার স্বামী লোকেদের বিজনেসের জন্য প্রাইভেট লোনের ব্যবস্থা করতো। আপনারা মধুসূদন বাবুর অফিসে কাজ করেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা মনে করে বলুন তো যে আপনাদের অফিসে সোমক নামে কোনো ব্যক্তি লোন নিতে এসেছিল? হ্যাঁ স্যার, 3 মাস আগে মিস্টার সুমুখের লোনের অ্যাপ্লিকেশন এসেছিল। কিন্তু স্যার, স্যার তো ওনাকে লোন দেবেন না বলে দিয়েছিলেন। এই সোমক তো মারা গেছে, আর এমনকি ওর বাবারও মৃত্যু হয়ে গেছে। তাহলে কে হতে পারে যে এসব করছে?
এমন কেউ যে সমুখ আর তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। কাছের কোনো আত্মীয় বা বন্ধু? হ্যাঁ অভিজিৎ, খোঁজ নিতেই হবে এনাদের আত্মীয় আর বন্ধুদের ব্যাপারে। আমাদের খোঁজ নিতেই হবে। রূপা দেবী, তো আপনি মালকিন এই বাড়িটার? হ্যাঁ সাহেব, গরিব আর অসহায় মানুষদের সাহায্য করে থাকি ওদের ঘর ভাড়া দিয়ে থাকার জন্য। ওই সাহেব সোশ্যাল সার্ভিস। সোশ্যাল সার্ভিস? তো সোশ্যাল সার্ভিস করতে গিয়ে এখানে থাকা লোকেদের কোনো পরিচয়পত্র নেন না নাকি আপনি? হ্যাঁ, রেশন কার্ড পর্যন্ত পাইনি এখান থেকে, যাতে সমক আর ওর বাবার ব্যাপারে কিছু জানতে পারি। আরে সাহেব, গরিবরা এই সমস্ত কাগজপত্র কোথা থেকে পাবে? আপনার কাছে কি ওনার কোনো ফটোগ্রাফ আছে? না সাহেব, সুমুক আর ওর বাবা 4 মাস আগে এসেছিল। সাহেব, ওর ছেলে বিকলাঙ্গ ছিল, ঠিকমতো হাঁটতে পারতো না। এই দেখে আমি ওকে সাহায্য করি। সাহেব, ওই বাবা ছেলে দুজনেই পুড়ে মারা গেছে। আরে তারপর পুলিশ এসে কত জিজ্ঞাসাবাদ করেছে। আচ্ছা, আপনারা তো সবাই এখানেই থাকেন, নতুন কাউকে এখানে আসতে নিশ্চয়ই দেখেছেন। না। আর তুমি? স্যার আমি তো এখানে 3 মাস আগেই থাকতে এসেছি, আমি তো সেরকম কিছু জানি না স্যার। সাহেব, ও সত্যি কথাই বলছে। ও তো এই কদিন হলো এসেছে। ওই দুজন বাবা ছেলে কারোর সাথেই কথা বলতো না, কোনো আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী কারোর সাথে মিশতো না। আচ্ছা, আপনারা কি কখনো ওদের কথা বলতে শুনেছেন? মানে কোনো লোকের নাম নিয়ে আলোচনা করতে শুনেছেন? মনে করুন। হ্যাঁ স্যার, মরার 3 দিন আগে রাতের বেলায় বাবা ছেলের খুব ঝগড়া হয়, আর কোনো কথা নিয়ে তর্কাতর্কিও হচ্ছিল। কিসের তর্কাতর্কি? সুমুক ওর বাবাকে কোনো কাগজে সই করার জন্য বলছিল, আর ওর বাবা চিৎকার করে করে বলছিল আমি কিছুতেই সই করব না। স্যার, সমুখ হয়তো নিজের বাবাকে দিয়ে কোনো লোনের কাগজে সাইন করার জন্য বলছিল, গ্যারান্টার হিসেবে অথবা কোনো জিনিস বন্ধক রেখে, আর সেটার জন্যই ওর বাবা না বলেছিল। হতেও পারে নিখিল, কিন্তু প্রশ্নটা তো রয়েই গেল যে কে সেই লোক যে সমক আর তার বাবার ওই রকম যন্ত্রণাদায়ক মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। এই সেলুন কিলার আসলে কে? এটা কিভাবে হয় অভিজিৎ? হ্যাঁ, 4 মাস ধরে সমুখ তার বাবার সঙ্গে ওই বস্তিতে ছিল, আর তারপরেও এই বাবা ছেলের ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। প্রতিবেশীরা বলছিলেন যে বাবা ছেলের সম্পর্ক একদম ভালো নয়। সবসময় ঝামেলার কারণে সমুখের বাবা বাইরেই থাকতো, আর সমুখ পঙ্গু ছিল বলে সবসময় বাড়িতেই থাকতো। বাবা ছেলে একে অপরের সঙ্গে কথাই বলতো না। স্যার, বাবা ছেলের নিজস্ব ঝগড়ার মধ্যে কারুর কি আসে যায়? তাহলে কেউ ওনাদের জ্বালিয়ে কেন মারতে যাবে? আর খুনি মধুসূদনকে কেন কিডন্যাপ করলো? আর যদি কিডন্যাপ করেই থাকে তাহলে লুকিয়ে কোথায় রেখেছে? হ্যালো, বলছি কোথায়? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, যে গাড়িতে মধুসূদনকে কিডন্যাপ করা হয়েছিল সেটার খোঁজ পাওয়া গেছে। ওই গাড়িটা কিছুক্ষণ আগে গুমটিনগরের কাছে দেখতে পাওয়া গেছে। তাহলে অভিজিৎ, মধুসূদনকেও ওখানেই লুকিয়ে রাখা হয়েছে, ওই গুমটিনগর। এখান থেকে আমাদের পায়ে হেঁটেই যেতে হবে, কিন্তু সাবধানে থেকো। খুনি যে কোনো সময় যা কিছু করতে পারে। এইবার যেন ও আমাদের হাত থেকে বাঁচতে না পারে। ফ্রেডি, পঙ্কজ, তোমরা কেউ গুলি চালিয়েছো? না স্যার, গুলি তো আমি চালাইনি। না স্যার, আমি তো চালাইনি। তাহলে নিশ্চয়ই এটা খুনিরই কাজ। যেদিক থেকে গুলির আওয়াজ এসেছিল সেখানে চলে এসো। Q1 ফ্রেডি বেঁচে আছে, একে দেখো। পঙ্কজ,
খুনি জানতে পেরে গেছিল যে আমরা এখানে আসছি। ফিরে চলো। শোনো, নিজের চোখ খোলা রাখার চেষ্টা করো। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? কে গুলি চালিয়েছিল? আর ও তোমাদের মারতে চায় কেন? ও আমাদের বসকে নিয়ে গেছে। বস? কি নাম তোমাদের বসের? লাকি, লাকি নাম ওর। লাকি? এরা সব কারা? এরা সবাই আমার বন্ধু। একজন খুনি গুন্ডাকে কিডন্যাপ করতে যাবে কেন? শোন শোন শোন, ও অপরাধীকে দেখেছে। যে কোনো ভাবেই ওকে বাঁচাতে হবে। হসপিটালে নিয়ে যাও ওকে। এসো, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনারা এখানেই দাঁড়ান, একে অপারেশন করতে হবে। দেখুন ডাক্তারবাবু, এই লোকটার বয়ানের উপরে দুজনের বাঁচা মরা নির্ভর করছে। দুজনের মাথা মরা? আমি কিছু বুঝলাম না। ডাক্তারবাবু, আমরা খুনিকে খুঁজছি। ও দুজনকে খুন করেছে আর দুজনকে আটকে রেখেছে। আর সেই ব্যাপারে এই একমাত্র বলতে পারে, এই বলতে পারে। দেখুন, জ্ঞান অপারেশনের পরেই আসবে। অনেক রক্ত বেরিয়ে গেছে, আমি কথা দিতে পারছি না। ডাক্তার হিসেবে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনি এমন কিছু করুন কিছুক্ষণের জন্য ওর জ্ঞান ফিরে আসে। প্লিজ ডক্টর, অপারেশনের সময় লাগবে আর জানাও নেই কখন ওর জ্ঞান ফিরবে। দুজনের প্রাণ বাঁচানোর জন্য এক একটা মিনিট মূল্যবান। যদি এরকম চান তো একটা রাস্তা আছে, আমি এর জ্ঞান ফেরাতে পারি। কি? আমি ওকে একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। নার্স, তাড়াতাড়ি যাও। এর ফলে ওর জ্ঞান হয়তো ফিরে আসবে, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। কিন্তু তারপরেই ওকে দ্রুত অপারেশন টেবিলে নিয়ে যেতে হবে। তখন 1 সেকেন্ডও সময় দিতে পারবো না। ঠিক আছে। কি হয়েছে? আমি কোথায়? বস্তিতে কেউ তোমার উপর গুলি চালিয়েছিল। কে ছিল ওই লোকটা? সমুখের আত্মাই হবে। সমুখের আত্মা? কিন্তু আমি ওকে মেরে দিয়েছিলাম, আবার আবার ফিরে ফিরে এসেছে। এ অজ্ঞান হয়ে গেছে, একে অপারেশনের জন্য নিয়ে যেতে হবে। চলো। সমুখ বেঁচে আছে? ওরই তো ছাই পাওয়া গেছে পার্থ আর কুমারের গলায়। তাহলে সমুখ বেঁচে উঠলো কি করে? যদি সমুখ বেঁচেই থাকে তাহলে ওই ছাইটা ছিল কার? আর এখন সমুখ কোথায়? এর উত্তর তো ওই অ্যাকাউন্টেন্ট দেবে। লাকির সব থেকে বিশ্বস্ত অ্যাকাউন্টেন্ট। তুলে নিয়ে এসো ওই অ্যাকাউন্টেন্টকে। ওকে স্যার। না না, বলছি সবকিছু বলছি। তাহলে বলো মিস্টার বিজয়, তুমি একজন এমবিএ, যে কোনো জায়গায় চাকরি করতে পারতে। তাও তুমি লাকির মতো ক্রিমিনালের সঙ্গে কাজ করে যাচ্ছিলে। ওর বেআইনি কাজকর্মের হিসাবপত্র সব তুমিই দেখো না? হ্যাঁ, আমি দেখাশোনা করতাম। এই সমুখের ব্যাপারে কি জানো? সমুখ? ও তো লাকি ভাইয়ের কাছ থেকে 25 লক্ষ টাকা ধার নিয়েছিল, কিন্তু সময় মতো টাকাটা শোধ দিতে পারেনি। আর ওই সময় লাকি ভাইয়ের এই শহরে নিজের জায়গাটা তৈরি করার ছিল। সেই জন্য ও সমুখ আর ওর বাবাকে খুন করিয়ে দিল। কিন্তু আপনারা সমুখের ব্যাপারে জানতে চাইছেন কেন? ও তো একটা ছোট্ট মাছি। যাকে তুমি ছোট মাছি বলছো, সে লাকিকে অপহরণ করেছে, ও সব লোককে মেরে ফেলেছে। এক বিকলাঙ্গ তোমার লাকি ভাইকে শেষ করে দিয়েছে, বুঝেছো তুমি? বিকলাঙ্গ?
কে বিকলাঙ্গ? সমুখ তো প্রতিবন্ধী নয়। কি সমক প্রতিবন্ধী ছিল না? না, কিন্তু ওর সব প্রতিবেশীরা তো বলছিল ও প্রতিবন্ধী ছিল। এটা অসম্ভব। যখন ওর লাকি ভাইয়ের কাছে টাকা চাইতে এসেছিল তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। কেন চাইতে এসেছিল টাকাগুলো? ও ওই নতুন দোকান খুলতে চাইছিল, আর ও ও নিজের পরিবারের জন্য নতুন বাড়ি কিনতে চাইছিল, কিন্তু ও নিজে পায়ে হেঁটে ওখানে টাকা চাইতে এসেছিল আর নিজের পায়ে হেঁটেই ওখান থেকে বেরিয়ে গেছিল। তাহলে স্যার কি যে নকল সমক সেজে ঘুরে বেড়াচ্ছে, এদিকে আসল সমক প্রতিবন্ধী ছিল আর বাবার সাথে পুড়ে মারা গেছে? কে এই বহুরূপী? আচ্ছা, তোমার কাছে সেই লোকটা ঠিকানা আছে যে লাকির কাছ থেকে টাকা চাইতে এসেছিল? হ্যাঁ আছে। মান্ডুয়াগলি, রুম নাম্বার 4। মান্ডোয়া গলি 4 নম্বর বাড়ি। এটা তো সেই বস্তি যেখানে আমরা গিয়েছিলাম। এটা সেই জায়গা যেখানে লাকি অনেক গুন্ডা পাঠিয়েছিল সমক আর ওর বাবাকে পুড়িয়ে মেরে ফেলার জন্য। 1 মিনিট, আমার কাছে ওই নতুন জায়গাটারও ঠিকানা আছে। সুমুখ ওই দোকান বানানোর জন্য এই জায়গাটা ভাড়ায় নিয়েছিল। 12 ময়ূর চক, নববিহার লেন। নববিহার লেন। ওর দোকানে গিয়ে দেখি। অনেক করেছে ও দোকান। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এটা কি ধরনের পাগলামি? তুমি আমায় যেতে দাও। আমি তোমার সাহায্য করলাম আর তুমি আমাকে জোর করে বেঁধে রেখেছো। দেখো দেখো, যত নষ্টের গোড়া হলো গিয়ে এই লাকি। তোমার বাবাকে আমি মারিনি, তোমার বাবাকে এ মেরেছে। মধুসূদন, কি সব বাজে কথা বলছো তুমি? যখন ও ঠিক মতো টাকা পয়সা দেয়নি তখন তোমার কথা মতো আমি ওকে মেরেছি, আর দোষারোপ তুমি আমাকে দিচ্ছ। দেখো, আমাকে যেতে দাও। তোমার যত টাকা চাই আমি তোমাকে দেবো। আমি কথা দিচ্ছি তোমাকে, ইন্টারেস্টও নেবো না, সত্যি বলছি। কি হলো নাকি? কথা বন্ধ। হ্যাঁ স্যার, আমার নাম সানি। স্যার, আমি এই বাড়িটাতেই থাকি। হ্যাঁ, আর আপনি? মিস্টার মধুসূদন, একজন স্টাইল ইন্ডাস্ট্রিয়ালিস্ট। কত আশা নিয়ে এসেছিলাম আমি তোমার কাছে। আমি তো শুধু একটা ছোট সেলুন খুলতে চেয়েছিলাম। আরে ভিক্ষা চাইতে আসিনি তোমার কাছে, ধার চাইতে এসেছিলাম। কাগজপত্র ছিল না আমার কাছে ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য। বাধ্য হয়ে তোমাদের মতো প্রাইভেট ইনভেস্টরের কাছে আসতে হয়েছিল আমাকে। আর তোমাদের মতো লোকেরা রক্ত চুষে নাও আমাদের মতো গরিব লোকেদের। না, কিন্তু আমি এরকম। লাকিদা, একটা কিস্তি দিতে দেরি হওয়াতে কেউ কারোর বাবা আর ওর নির্দোষ ছেলেকে জ্বালিয়ে মেরে ফেলতে পারে কি? হ্যাঁ, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও প্লিজ। এখন আমি ক্ষমা চাইছি। এর জন্য ঘটনাটা ঘটেছে, এর জন্য, এর কথাই আমি করেছি সব। কিন্তু কিন্তু দেখো, আমি একটা কথা বুঝতে পারছি না। আমি তোমাকে আর তোমার বাবাকে পুড়িয়ে মেরেছিলাম, কিন্তু বেঁচে এলে কি করে? তোর মূর্খ গুন্ডাগুলো আমাকে মারেনি, আমার জায়গায় আমার নির্দোষ বিকলাঙ্গ ভাইকে চালিয়ে মেরে ফেলেছে, বুঝেছিস? কি? তোমার এক ছোট ভাইও ছিল? আমার ছোট ভাইও ছিল, ও হাঁটা চলা করতে পারতো না। কি দোষ ছিল আমার ছোট ভাই মৃদুলের? কিছু না জেনে বুঝে এর মূর্খ গুন্ডাগুলো ভাইটাকে জ্বালিয়ে মেরে দিল। এমনিতেও মধুসূদন, তুমি হয়তো ভাবছো যে এখনো পর্যন্ত আমি কেন তোমাকে বাঁচিয়ে রেখেছি। কারণ তুমি আমাকে একজন ভালো মানুষ মনে করো আর শুধু ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিতে চাইছো। চুপ! তোর জন্য আমি আমার পুরো পরিবারকে হারিয়েছি। তোকে বিরাট বড় শাস্তি দেব। তোর চোখের সামনে আমি লাকিকে খুন করব, যাতে তুই দেখতে পারিস যে মরার সময় কতটা কষ্ট হয়। তারপরে আমি তোকে মারবো ঠিক এইভাবেই, যাতে তুই একবার নয় বারবার মরিস। তুমি এরকম করতে পারো না লাকি, তুই কিছু কর ভাই। হ্যাঁ, আমি তোমার জন্য কিছু একটা করছি। হ্যাঁ দেখো ভাই, প্লিজ আমাকে মেরো না, প্লিজ প্লিজ। সমুখ, সিআইডি আপনাদেরকে এই জায়গার ব্যাপারে কে বললো? লাকির অ্যাকাউন্টেন্ট। আর তোর খেলা একেবারে শেষ। ক্ষমা করে দিন স্যার, আমি এরকম ছিলাম না। প্রতিশোধের আগুনে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি তো একটা সহজ সরল জীবন চেয়েছিলাম স্যার। আমি একজন হেয়ার স্টাইলিস্ট হতে চেয়েছিলাম।
কিন্তু আমার বাবা স্কুল টিচার ছিলেন, ওনার আমার এই চুল কাটার কাজটা পছন্দ ছিল না, কিন্তু আমিও ঠিক করে নিয়েছিলাম যে আমি হেয়ার স্টাইলিস্টই হব। যখন আমি এটা সেলুনে কাজ করতে শুরু করলাম, আমার বাবা আমার সঙ্গে সম্পর্কই ভেঙে দিয়েছিল। আর তোমার বাবা শোভা দেবীর বাড়িতে থাকতে চলে যায়, আর তুমিও বাবার পিছু পিছু ওখানে চলে যাও আর ওখানেই থাকতে শুরু করো। হ্যাঁ স্যার, যখনই আমি জানতে পারলাম যে বাবা আর মৃদুল ওখানে থাকছে, আমি ওখানে শিফট হয়ে গেলাম। কিন্তু আমার বাবা তো আমার উপর রেগেছিল। উনি বস্তিতে কাউকেই বলেনি যে আমি ওনার ছেলে, কিন্তু আমিও ঠিক করে নিয়েছিলাম যে আমি নিজের একটা সেলুন খুলবো আর বাবাকে প্রমাণ করে দেব যে একজন হেয়ার স্টাইলিস্ট হয়েও একজন মানুষ সফল হতে পারে, ও সম্মান পেতে পারে। আর সেই জন্যই তুমি লোন নেওয়ার জন্য ভেবেছিলে? হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু তাও আমি ব্যাংক থেকে লোন পাইনি। একবার আমি চেষ্টাও করেছিলাম বাবাকে গ্যারেন্টার হিসেবে লোনের কাগজে সই করে দিতে বলি, কিন্তু আমার সঙ্গে ওনার ঝগড়া হয়ে যায়। এগুলো কান্তা পিসিও শুনেছিল। পার্থ আর কুমার, ওরা দুজনেও আমাকে ধার দিতে কিছুতেই রাজি হয়নি স্যার। আর তারপর তুমি সেলুন খোলার জন্য লাকির কাছ থেকে টাকা ধার নাও, তাই তো? হ্যাঁ স্যার, আর আমার সেলুন ঠিকঠাক করে চলতেও শুরু করেছিল। শুধু একটা কিস্তিতে দেরি করে ফেলেছিলাম। লাকি নিজের কুন্ডা পাঠিয়ে আমার বাবা আর আমার ছোট পঙ্গু ভাইকে জ্বালিয়ে মেরে ফেললো স্যার। আর সমাজের চোখে তুমি তোমার ভাইয়ের মৃত্যুটা নিজের মৃত্যু বলে চালিয়ে দাও। হ্যাঁ স্যার, আমি আমার বাবা আর আমার ভাইয়ের মৃত্যুর ব্যাপারটা খুব কষ্ট দিচ্ছিল। আমি ঠিক করে ঘুমোতেও পারছিলাম না। সেই জন্য আমি প্রতিশোধ নেব ঠিক করে ফেলেছিলাম। তাই আমি ওদের একটা দারুণ হেয়ার কাট দিয়েছিলাম। তারপরে আমি ওদের সবাইকে এক এক করে মেরে ফেলেছিলাম। যতক্ষণ না ফাঁসির অর্ডার আসছে ততক্ষণ জেলের সমস্ত কয়েদিদের হেয়ার কাট দিও। আর তোমাদের সমকের বাবার ওর ভাইকে খুন করার জন্য ফাঁসি হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.